ঈদের আগেই ইরানে ফের মার্কিন হামলা। ৮৭ দিন পর ইরানে ইন্টারনেট চালুর নির্দেশ। পবিত্র হজ আজ। চীন যাচ্ছেন যুবদল ছাত্রদলের ২০ নেতা। কালশির আগুন পানি সরবরাহে বড় ভূমিকা রাখে ওয়াসার ৬ গাড়ি। ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন পেতে থাকা নৌযানে হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষায় আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্রে মাইন স্থাপনের চেষ্টা করা নৌযান। সেন্টকমের মুখপাত্র টিম হকিংস জানান, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। হামলার লক্ষ্য ছিল ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বান্দার আব্বাসের কাছের এলাকা। এই শহরে ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে এবং এটি হরমুজ প্রণালীর পাশে অবস্থিত। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বান্দার আব্বাস এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে, শহরের বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, পারস্য উপসাগরের সিরিক ও জাস্ক এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর এলাকায় একটি শত্রু ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। দীর্ঘ ৮৭ দিন পর ইরানে অবসান ঘটতে যাচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউটের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে পুনরায় পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা চালু করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, সম্প্রতি ইরানের সুপ্রিম কাউন্সিল অব সাইবার স্পেসের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ইন্টারনেট সংযোগ ফিরিয়ে আনার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া হয়। তবে ঠিক কবে এবং কিভাবে বিশ্বব্যাপী বিস্তৃত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে ইরানকে পুরোপুরি যুক্ত করা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সাধারণ নাগরিকরা গত প্রায় ৩ মাস ধরে বিশ্ব ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছেন। দেশটির মাত্র সামান্য কিছু মানুষ অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত প্রযুক্তির VPN ব্যবহার করে সীমিত পরিসরে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছিলেন। ইরানে এই নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের সূত্রপাত হয়েছিল মূলত চলতি বছরের শুরুতেই। গত ৮ জানুয়ারি দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লে প্রথম দফায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় দেশটির প্রশাসন। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর দেশটিতে পুনরায় দ্বিতীয় দফায় সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হয়। আজ মঙ্গলবার পবিত্র হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান, যার অর্থ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার, সাম্রাজ্য তোমারই, তোমার কোনো শরিক নেই। বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। আজ প্রভাত থেকে আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে। সফেদ শুভ্র 2 খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিদের অবস্থানের কারণে সাদা আর সাদায় একাকার। পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন। আজ ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 20 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮,০০০-এর বেশি। আজ ৯ জিলহজ মূল হজের দিন তারা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। 4 বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা, হাদা, তাইফ রিং রোড, উত্তরে সাত পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরো প্রায় 1.25 মাইল বিস্তৃত। মুসলমানদের অতি পবিত্র এই ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে তারা ইবাদত করবেন, হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ আদায় করবেন। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে এবছর পবিত্র হজের খুতবা দেবেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি।
সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার জিকির আশকার ইবাদতে মশগুল থাকবেন। অতঃপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে একত্রে পড়বেন এবং সমস্ত রাত অবস্থান করবেন। মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য 70টি কঙ্কর এখান থেকে সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হবেন। 10 জিলহজ মিনায় পৌঁছার পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ সম্পন্ন করতে হয়। প্রথমে মিনাকে ডান দিকে রেখে হাজিরা দাঁড়িয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। দ্বিতীয় কাজ আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করা। অনেকেই মিনায় না পারলে মক্কায় গিয়ে পশু কোরবানি দেন। তৃতীয় পর্বে মাথা ন্যাড়া করা। চতুর্থ কাজ তাওয়াফে জিয়ারত। জিলহজের 11 তারিখ মিনায় রাত যাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে হাজিরা বড়, মধ্যম ও ছোট শয়তানের ওপর 7টি করে পাথর নিক্ষেপ করবেন, আর এ কাজটি করার সুন্নত। মক্কায় পৌঁছার পর হাজিদের একটি কাজ অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা। একে বলে বিদায়ী তাওয়াফ। স্থানীয়রা ছাড়া বিদায়ী তাওয়াফ অর্থাৎ কাবা শরীফে পুনরায় 7 বার চক্কর দেওয়ার মাধ্যমে হাজিরা সম্পন্ন করবেন পবিত্র হজ ব্রত পালন। চীন সরকারের বিশেষ আমন্ত্রণে 10 দিনের এক রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 20 সদস্যের এক তরুণের প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত 14 মে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই আমন্ত্রণ জানান। সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক তালিকা থেকে তরুণ নেতাদের এই সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দূতাবাসের তথ্য অনুযায়ী বিএনপির এই তরুণ ও ছাত্র নেতাদের গুরুত্বপূর্ণ সফরটি আগামী 4 জুন থেকে শুরু হয়ে 14 জুন পর্যন্ত চলবে। সফরকারী এই প্রতিনিধি দলে বিএনপির বিভিন্ন স্তরের 20 জন সম্ভাবনাময় তরুণ ও ছাত্র নেতা স্থান পেয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লেখা চিঠিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, সফরকালে বাংলাদেশের এই তরুণ প্রতিনিধি দলটি চীনের ঐতিহাসিক চংকিং ও আধুনিক সাংহাই শহর পরিদর্শন করবে। মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তীব্র পানির সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। তবে ঢাকা ওয়াসার 6টি পানিবাহী গাড়ি দফায় দফায় পানি সরবরাহ করে আগুন নির্বাপনে বড় সহযোগিতা করেছে। পাশাপাশি নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে সহায়তা করেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। মঙ্গলবার ভোর 5টার দিকে পল্লবী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ হোসেন জানান, সন্ধ্যা 7:30টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে পল্লবী ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই 2টি গাড়ির পানি শেষ হওয়ার উপক্রম হলে মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও 2টি এবং কুর্মিটোলা থেকে আরও 2টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে সড়কের যানজটের কারণে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। পরে একে একে আরও ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা। একদিকে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছিল, অন্যদিকে দেখা দেয় পানির সংকট। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছে ঢাকা ওয়াসার 6টি পানিবাহী গাড়ি। প্রতিটি গাড়িতে আনুমানিক 8 থেকে 10,000 লিটার পানি ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সমন্বয় করে ওয়াসার গাড়িগুলো দফায় দফায় পানি সরবরাহ করে। পানি শেষ হয়ে গেলে আবারও গাড়িগুলো পানি ভরে ঘটনাস্থলে ফিরে আসে। পাশাপাশি নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। পরে ঘটনাস্থলে ড্যাম্পিংয়ের কাজ শুরু হয় এবং রাত 3:30টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপনের ঘোষণা দেয়া হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।